একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, আমি কিছুতেই ভাববো না তোমার কথা। সারা থাম্বনেল দেখে আমাকে খিস্তি মারতে চলে এসেছে। পুরো ভিডিওটা একটু দেখে নে বন্ধু। তো যাই হোক, তো কি চলছে বন্ধু, এখন ভাই রূপম ইসলামকে নিয়ে প্রচুর টানা হেঁচড়া চলছে, প্রচুর খিস্তি হত্যা হচ্ছে। তার আগে সবাইকে রাম রাম। মানে আজকে 21 তারিখ, কালকে উদ্বোধন। তো সবাইকে প্রথমেই বলে দিলাম, জানি না ভিডিওটা আমার আসবে, হয়তো একদিন পর আসবে। ভেতর থেকে আনন্দ হচ্ছে ভাই। হ্যাঁ, তো রূপম ইসলামের টপিককে আমরা ঢুকি। রূপম ইসলাম একটা উন্মাদ পাগলের নাম, যে পাগল মানুষটা একদল দুমড়ে মুচড়ে যাওয়া মৃত মানুষদের আবার নতুন করে বাঁচতে শেখায়। আমি ওই মৃত মানুষগুলোর মধ্যে একজন। রূপম ইসলামের গান ইচ্ছে করলে তো সবাই শুনতে পারবে, কিন্তু ভেতর থেকে ফিল কি সবাই করতে পারবে? শূন্য পকেট, মাথা ভরা ফার্স্টেশন, কিছু ফেলে আসা না বলা স্মৃতি, আর চোখে বিশ্বজয়ের স্বপ্ন যদি তোমার না থাকে, তাহলে তুমি এই মানুষটার গান ফিল করতে পারবে না। মাথা ভরা ফার্স্টেশন নিয়ে হাতে একটা বিড়ি আর হোম থিয়েটারে যখন রূপম ইসলামের এই গানটা চালায়, এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, আমি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। হ্যাঁ মানছি আমার গলাটা খারাপ, কিন্তু ভাই এই যে ফিলিংসটা মানে বোঝাতে পারবো না, সিরিয়াসলি বোঝাতে পারবো না। আজকে এই রূপম ইসলামকে নিয়ে হাসি হচ্ছে, ঠাট্টা হচ্ছে, খিস্তি হচ্ছে, ঘৃণা হচ্ছে, কত কিছুই হচ্ছে, বাট সিরিয়াসলি আমি নিজেও কনফিউশনে আছি যে আসলে কি হচ্ছে। এই ভিডিওটা রিসেন্টলি ভাইরাল হয়েছে, আর যা ভাই খিস্তি পড়ছে রে ভাই। এমনকি ভিডিওর সামনেও লেখা আছে স্টেজে বাসক পাতার রস বেশি পড়ে গেছে। আর কমেন্ট বক্স যদি ওপেন করি, হে ভগবান, মানে এত পরিমাণ খিস্তি, কি বলবো। মোবাইলটা ওপেন হরে। কারা এই গাঁজাখোরটার গান শোনে? সবাই অরিজিৎ সিং হতে পারে না। বেগারা বেগারা বেগারা, শুধু খিস্তি রে ভাই, শুধু খিস্তি। এই পাগলা ড্যাশটা কে? নিজেকে বাল খুব বড় মনে করে, এটাই হলো এর অকাত। মানে গোটা কমেন্ট বক্স ভাই ক্রিটিসাইজে ভর্তি। হ্যাঁ, অনেকে পজিটিভ কথাও বলছে। দেখ ভাই, আজকে আবার কেউ নিচে লিখবি না যে রূপম ইসলামের দালাল দালাল। একটা সাধারণ মানুষ হিসাবে বিচার টিচার করবো। দেখো বন্ধু, কমেন্ট বক্সে খিস্তি মারা একটা আর্ট, আর এই আর্টে আমরা সবাই আর্টিস্ট। আমি নিজেই একটা বিশাল বড় আর্টিস্ট। এই আর্টে 2 সেকেন্ডও ভাবি না, ছাড়া করে একটা খিস্তি চালিয়ে দিই। তারপর যখন 2-5 মিনিট যখন ভাবি যে না, একটা মানুষ 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে গাঁড় ফাটা প্রোগ্রাম করছে, সেও তো একটা মানুষ, তারও তো কষ্ট হয়, সেও তো ফার্স্টেশনে ভোগে। তো এত কিছু ভাবতে ভাবতে আমি যখন ভাবি যে না, খিস্তিটা ডিলিট করি কমেন্ট বক্সে, সালা ওই পোস্টটাই কোথাও হারিয়ে যায়। তো কিছু করার নেই, সেই জন্য আমরা খিস্তি মারার সময় ভাবি না, কিন্তু তারপরে আমরা বুঝতে পারি যে না, ওই মানুষটার কথাও একটু ভাবা উচিত। ঠিক আছে, ওটা নিয়ে কন্ট্রোভার্সি কম হয়েছিল, তার পেছনে কারণও ছিল। তার কারণ হচ্ছে অরিজিৎ সিং কিন্তু কোনো বাজে ভাষা ইউজ করেনি। অরিজিৎ সিং কিন্তু ওকে ছেলের মতো করে বুঝিয়েছিল, ওকে বকেছিল, ওকেও কিন্তু বকেছিল, অরিজিৎ সিং কিন্তু বকেছিল, কিন্তু নিজের ছেলের মতো করে। আপনার শিক্ষাটা কিন্তু সঠিক দিয়েছিল, কিন্তু সঠিকভাবে সে শিক্ষাটা দিয়েছিল। রূপম ইসলাম যেভাবে শিক্ষাটা দিচ্ছে, রূপম ইসলাম কিন্তু ভুল শিক্ষা দিচ্ছে না। সে বলছে শিল্পীকেও স্পেস দাও, এই শিক্ষাটা ভুল নয়, কিন্তু সে যেভাবে শিক্ষাটাকে ডেলিভার করছে সেটা কিন্তু ভুল। হ্যাঁ ভুল, কিন্তু এই দুটো মানুষ অন্যরকম। এই দুটো মানুষের তুলনা হয় না ভাই। যারা এই মুহূর্তে অরিজিৎ সিংয়ের সঙ্গে রূপম ইসলামের তুলনা করছে, সিরিয়াসলি বলছি, তাদের মতো বোকা ছেলে আর হয় না। আরে ভাই, এই দুটো মানুষের তুলনা হয় না। এই দুটো মানুষের স্বভাব অন্যরকম, সব কিছুই অন্যরকম ভাই। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আলাদা, আর অরিজিৎ সিংয়ের সাথে কারোর তুলনাই হয় না ভাই। অরিজিৎ সিং, যাকে আমরা চিনি ভদ্র সভ্য, খুবই শান্ত কিউট একটা মানুষ, আর রূপম ইসলাম একটা উন্মাদ, একটা এনার্জি ভর্তি,
মানে কি বলে যতক্ষণ স্টেজে থাকে স্টেজ না ভেঙে ফেলবে একটা, মানে কি বলে একটা কি বিষাক্ত মানুষ, মানে এনার্জি ভর্তি মানুষটার ভেতর। সো এই দুটো মানুষের মধ্যে তুলনা হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি জানি অন্যান্য বরেণ্য শিল্পীরা তারা বাদরের মতো লাফান না মঞ্চে, আমাদের রূপম ইসলাম স্যার স্টেজে ওঠে যে লাফালাফির সঙ্গে একটা এনার্জি ভর্তি যে পারফরমেন্সটা আমাদের উপহার দেয়, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে আর কেউ করে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, কেশব দা করে, কেশব দাকে অসম্মান করে দিলাম, ভুলবো না গো আমি কোনো। ভাই রক সঙ্গে তুমি নাচানাচি করছো ভাই, ইটস ওকে দিয়ে যায় রক, কিন্তু তুমি স্যাড সং গাইতে গাইতে ভুলবো না গো। ছবি তোলার আরজি মঞ্জুর হলো ছবি তুলবে, কিন্তু মঞ্চ থেকে নেমে যাওয়ার পরে 20 মিনিট ওই সময়টা কিন্তু আমার। ওই সময় যদি ধারে কাছে ঘেঁষো, এদিকে বাবা মার থেকে খিস্তি টিস্তি খেয়ে এদিক ওদিক থেকে টাকা ম্যানেজ করে শো দেখতে গেলাম। সো আমাদের মনেও একটা সুপ্ত বাসনা থাকে যে দাদার সঙ্গে একটা সেলফি নিব, দিয়ে ফেসবুকে একটা ক্যাপশন দিব জয় রক। কিন্তু ওদিক থেকে দেখতে গেলে ওই সামনের মানুষটা 1.5-2 ঘন্টা ধরে টেজ কাঁপাচ্ছে, ওই মানুষটার ভেতরেও তো ক্লান্তি থাকে। আর আমাদের রূপমদা যেভাবে টেজটাকে কাঁপায়, হ্যাঁ ওই মানুষটার তো বয়স হচ্ছে 50 বছর বয়স মানুষটার। তোমরা যারা খিস্তি খাস্তা করছো, সো তুমি নিজেকে রূপম ইসলামের জায়গায় একটু রাখো। তুমি একটা স্টেজে দাঁড়িয়ে আছো, চারিদিকে তোমার লাখ লাখ লোক, লাখ লাখ মানুষের চিৎকার, তুমি টানা 1.5-2 ঘন্টা ধরে নেচে গিয়ে একদম ফাটিয়ে দিলে, তখন তুমি ক্লান্ত। তো তুমি যখন স্টেজ থেকে নিচে নামলে, তখন তোমার চারিপাশে হাজার হাজার মানুষ তোমাকে ঘিরে ধরলো সেলফি সেলফি বলে। সো তোমার ভেতর কি বিরক্তি ভাব আসবে না? হ্যাঁ, অনেক সেলিব্রিটি এই বিরক্তি ভাবটাকে চাপিয়ে ফ্যানেদের মন রাখার জন্য একটা দুটো সেলফি তো দেওয়াই চায়, দায়ও। আমরা শ্রেয়া ঘোষালের চোখ দেখেই বুঝতে পারছি যে মানুষটা কতটা ক্লান্তির ভেতর আছে, কিন্তু তারপরেও সে তার ফ্যানটার সঙ্গে দাঁড়িয়ে আছে, সে তার ফ্যানেদের টাইম দিচ্ছে। কারণ উনিও বোঝেন যে তার পাশে দাঁড়িয়ে থাকা তার ফ্যানটাও চোখে অনেকটা স্বপ্ন নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে যে একটা ফটো নিব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু ওদিক থেকে দেখতে গেলে তোমরা যারা ফসিলসের শো দেখতে গেছো, তো তোমরা অবশ্যই জানো যে যখন রূপমদা স্টেজে আসে, স্টেজে আসা থেকে নামা পর্যন্ত উনি কতটা এনার্জির সঙ্গে পারফর্ম করে। অবভিয়াসলি এটা মানতেই হবে যে এখন প্রায় 70-80% সেলিব্রিটি টুকটাক একটু নেশা টেশা করে স্টেজে উঠেই ওঠে, এটা মানতেই হবে। সো হয়তো ফার্স্টেশনটা একটু বেশি হয়ে গেছিলো রূপমদার। আমি জানি অন্যান্য বরেণ্য শিল্পীরা তারা বাদরের মতো লাফান না মঞ্চে, কিন্তু আমি লাফাই। তো আমাকে বাদর বলো, হনুমান বলো, কি করবো, কিন্তু আমি লাফাবো। ইয়ে বস, দেখো বন্ধু, সবার একটা আলাদা স্টাইল আছে, আর ফসিলস মানেই বেপরোয়া। আর যারা যারা বাঁদর হুনু ইত্যাদি কমেন্ট করছো, সো করো, গান মারাও। ওই সময়টাও আমার, ওই ভাষাটাও আমার। হ্যাঁ, এটা মানতে হবে যে ফ্যানেদের এই সুয়ারে বাচ্চা ভাষা বলাটা উচিত হয়নি, কিন্তু আমরা যেভাবে রিয়েক্ট করছি ব্যাপারটা কি, মানে যেন আমরা এইসব ভাষা ইউজই করি না। ফার্স্ট টাইম শুনলাম সে সুয়ারের বাচ্চা, এ বাবা গো। সেও ভাই সাধারণ মানুষ, ভাই সেও একটা মানুষ, সেও ভাষা টাষা জানে। আমাদের এই অর্ডারটা, আমি ভালোবাসি যাকে। না না, এই ভিডিওটা সবার চোখে পড়বে না, এই ভিডিওটা সবার চোখে পড়বে না। সুরের বাচ্চা বলেছি, বাবা গো। এই যে ফ্যানটা যে পেছন দিক থেকে এসে জড়িয়ে ধরলো, এমনটাও তো হতে পারতো যে দুজনই হয়তো মুখ থুবড়ে সামনে পড়ে গেল, এমনটাও তো হতে পারতো। হয়তো মুখ থেকে বেরিয়ে পড়েছে, হয়তো অনেকটাই ফার্স্টেডেড ছিল। আর সেও একটা মানুষ ভাই, তারও একটা বিরক্তিভাব হয়। 1.5-2 ঘন্টা টানা অনুষ্ঠান করার পর
তারও একটা নিজস্ব একটা পেস দরকার হয় নিজেকে আবার নিজের মতো করে গুছিয়ে নেওয়ার জন্য। এই জিনিসটাকে এত বাড়িয়ে চাড়িয়ে দেখানোর কি আছে আমি তো বুঝতেই পারি না। কিন্তু তোমাদের তো ছবি তোলা দরকার, গান শোনা দরকার, গান শুনতে টিকিট কেটেছো এবং তার সঙ্গে ছবি তোলা ফাউল। আজকাল এই ছবি তোলা নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে সেলিব্রিটিদের। হ্যাঁ, অবভিয়াসলি প্রচুর ভিড় হয়, আর এই অত্যাধিক ভিড়ের জন্য আমরা কয়েক বছর আগে কে হারিয়েছি। সো আমরা চাই না এই একই প্রবলেমে কোনো সেলিব্রিটি পড়ুক, আমরা এগুলো চাই না, সিরিয়াসলি মন থেকেই চাই না। আসলে এই ছবি তোলাটা ফ্যানেদের একটা দুষ্ট আবদার থেকে, যে একটা ছবি নেব সেলিব্রিটির সঙ্গে, একটা ছবি থাকবে একটা টাইম লাইনে ফেসবুকের। সত্যি কথা বলতে আমি কোনোদিনও কোনো সেলিব্রিটির সঙ্গে আমি ছবি তুলিনি, কারণ আমি পছন্দ করি না এইভাবে ঠেলা মেলে গিয়ে গেছি থাক ভাই। আমি দূর থেকেই মানুষকে ভালোবাসতে পছন্দ করি, ঠিক আছে। এইসব কেচড়ে মেচড়ে ঢুকে টুকে অত কষ্ট করার মতো ভাই আমার শরীরে শক্তি টক্তি নেই, সিরিয়াসলি। তোমার এই ভিডিও দেখে তোমার কি মনে হয় তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর বাইদে ভাই গালি কি তুমি দাও না? দাদা তুমি যদি বিশাল বড় একদিন সেলিব্রিটি হয়ে যাও, তাহলে আমরা যদি সেলফি তুলতে যাই তোরা কি দিবে না? দেখো ভাই, সেলিব্রিটি হই আর না হই সেটা তো পরের কথা। সেলফি তুমি আমার ঘরে এসেও নিতে পারো। আমার সাথে যদি কেউ সেলফি নিতে আসো আর আমি যদি তখন হাঁকতে বসি, ভাই ছুচোনোর আগে ভাই তোকে সেলফি দিব, মরদ কা জুবান। ওকে বন্ধু, টাটা বাই বাই, আবার হচ্ছে পরে দেখা, আর রাম রাম।